সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ৮০ বছরের বৃদ্ধ ও তার স্ত্রীর সঙ্গে ইসরায়েলি সেনার ৮ ঘণ্টার নৃশংসতা ফাঁস। জানাবো ইরান ও সৌদি আরবের মধ্যে সুসম্পর্ক কি ক্ষণস্থায়ী। এদিকে মার্কিন বিশেষ দূতের ঘোষণা, রাশিয়া ও ইরানের মধ্যে জোট ভাঙতে চাইছে আমেরিকা। থাকছে ইউক্রেনকে সহায়তা করবে ট্রাম্প, চাই দুর্লভ খনিজের অর্ধেক মালিকানা। এদিকে প্লেন ভরে রাশিয়া থেকে টাকা এলো সিরিয়ায়। এবং সর্বশেষ থাকছে উত্তর পূর্ব ভারতের ৫৫% মানুষের মত, হাসিনাকে ফেরত পাঠানো হোক। ৮০ বছরের বৃদ্ধ ও তার স্ত্রীর সঙ্গে ইসরায়েলি সেনার ৮ ঘণ্টার নৃশংসতা ফাঁস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১৫ মাস বর্বরতা চালিয়েছে ইসরায়েল। উপত্যকার বাসিন্দাদের সঙ্গে তারা কি ধরনের নৃশংসতা চালিয়েছে সেগুলো ধীরে ধীরে বের হয়ে আসছে। দখলদার ইসরায়েলি এক সেনা ফাঁস করেছেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে করা ভয়াবহ বর্বরতার কথা, যাকে গলায় বিস্ফোরক বেঁধে দীর্ঘ ৮ ঘণ্টা হাঁটানো হয়। এরপর ইসরায়েলি সেনারাই তাকে তার স্ত্রীকে হত্যা করে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হামাকম এক অনুসন্ধানী প্রতিবেদন জানিয়েছে এসব তথ্য। এই নির্মমতার সঙ্গে জড়িত এক সেনা সংবাদ মাধ্যমটিকে বলেছেন, গাজা সিটির জাইতুন এলাকায় আমরা তাকে আমাদের সঙ্গে তল্লাশি অভিযানে অংশ নিতে বাধ্য করি। তার গলায় বিস্ফোরক বাঁধা হয়। তাকে বলা হয়, যদি আমাদের বাড়িতে ও সুড়ঙ্গে ঢুকে তল্লাশি চালাতে সহায়তা না করেন বা অন্য কিছু করেন তাহলে বোমায় বিস্ফোরণ ঘটিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। এই সেনা আরও বলেছেন, এভাবে তিনি আমাদের সঙ্গে ৮ ঘণ্টা হাঁটেন। তিনি ছিলেন ৮০ বছরের বৃদ্ধ এবং তার পালিয়ে যাওয়ার ক্ষমতাও ছিল না। তিনি জানতেন তার পেছনে থাকা সেনারা যে কোনো সময় বোমায় বিস্ফোরণ ঘটাবে এবং যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন। সংবাদ মাধ্যম হামাকম জানায়, ওই বৃদ্ধকে বাড়ি ও সুড়ঙ্গে ঢুকতে বাধ্য করার পর তাকেও তার স্ত্রীকে আল মাওসি নামক এলাকায় চলে যেতে বলা হয়। কিন্তু যে সেনারা তার সঙ্গে এমন নির্মমতা করে তারা অন্য ব্যাটালিয়নের সেনাদের এ ব্যাপারে অবহিত করেনি। তারা আল মাওসির দিকে রওনা দেওয়ার একটু পরেই অন্য সেনারা দুজনকে গুলি করে হত্যা করে। তাদের মরদেহ পরবর্তীতে রাস্তায় পড়েছিল। ইরান ও সৌদি আরবের মধ্যে সুসম্পর্ক কি ক্ষণস্থায়ী। ২০১৬ সাল থেকে কূটনীতিক সম্পর্ক ছিন্ন থাকা ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরব ও ইরাক ওমানের আয়োজনে ২ বছরের আলোচনা এবং কথাবার্তার পর বেইজিংয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বেশ কিছু দিনের বৈঠক ও আলোচনার পর গত ১০ মার্চ ২০২৩ তারিখে ঘোষণা করে যে তেহরান এবং রিয়াদে তাদের সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চ মাস থেকে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক এক নতুন যুগে প্রবেশ করেছে এবং ৭ বছরের সম্পর্কের বিভিন্ন টানাপোড়েনের পর দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতি পদক্ষেপ নেয়। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য তেহরান এবং রিয়াদের দৃঢ় সংকল্পের একটি লক্ষণ হল উভয় পক্ষের মধ্যে কূটনীতিক সফর এবং ইরান ও সৌদি আরবের রাজনৈতিক কর্মকর্তারা রিয়াদ ও তেহরানে ভ্রমণ করেন এবং সেই সঙ্গে আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সাক্ষাৎ করেন এবং আলোচনা করেন। এই প্রসঙ্গে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক নাজার রিসার্চ ফাউন্ডেশন তেহরান এবং রিয়াদের মধ্যে সম্পর্কের উন্নয়ন এবং অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্য দিয়ে বলে মনে করে এবং বিশ্বাস করে যে ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক এত জটিল যে এটি কেবল একটি স্বল্পমেয়াদী কৌশল হতে পারে। পাস্টুরা অনুসারে আইএনএর বরাত দিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক নাজার রিসার্চ ফাউন্ডেশন মধ্যপ্রাচ্য বিভাগের পরিচালক আব্দুলাজিল আল কাশিয়ান একটি প্রতিবেদনে লিখেছেন যে ২০২৫ সালের শুরু থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গাজা যুদ্ধের প্রভাব সমগ্র অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে এবং ইসরায়েলি সামরিক হামলার ফলে লেবাননে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। বাশার আল আসাদের পর সিরিয়া এক নতুন যুগে প্রবেশ করেছে যা আশা এবং অনিশ্চয়তার সাথে জড়িত। ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিবর্তনগুলো বৈশ্বিক সমীকরণের উপর আরও বেশি প্রভাব ফেলবে। ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে যে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি কোনো কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনেনি। এই প্রেক্ষাপটে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বিরোধী অবস্থান সৌদি আরবের সার্বভৌমত্বের জন্য উদ্বেগ তৈরি করেছে, যা রিয়াদকে বিবেচনায় নিতে বাধ্য করা হবে। সৌদি আরব ওয়াশিংটন, তেল আবিব এবং তেহরানের মধ্যে তীব্র উত্তেজনা জড়াতে চায় না। এই ত্রিপক্ষীয় উত্তেজনা কেবল ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কেই প্রভাবিত করবে না, বরং ইরানের সঙ্গে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সম্পর্ককেও প্রভাবিত করবে এবং এই সম্পর্কের কাঠামোর উপর বিরাট চাপ সৃষ্টি করবে। মার্কিন বিশেষ দূতের ঘোষণা, রাশিয়া ও ইরানের মধ্যকার জোট ভাঙতে চাইছে আমেরিকা। ইউক্রেন ও রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথ ক্লেগ বলেছেন, ইরান এবং চীনের সাথে রাশিয়ার জোট ভাঙার চেষ্টা করছে ওয়াশিংটন। গতকাল মিউনিক নিরাপত্তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দেশগুলোর সাথে রাশিয়ার জোট ছিন্ন করার জন্য কাজ করবে আমেরিকা। মার্কিন এ কর্মকর্তা দাবি করেন, ৪ বছর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এই জোটের অস্তিত্ব ছিল না, যখন দীর্ঘমেয়াদী চুক্তি এবং বিশাল যৌথ প্রকল্পের মাধ্যমে ইরান এবং রাশিয়া তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করে চলেছে
তখন এই মন্তব্য এলো। সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে ইরান ও রাশিয়ার সহযোগিতার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে। গত মাসে তেহরান এবং মস্কো একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যা আগামী 20 বছরের জন্য বিভিন্ন মেগা প্রকল্পে দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তি স্থাপন করেছে। পর্যবেক্ষকদের মতে ইরান ও রাশিয়ায় চুক্তিটি একবেঞ্জিকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিপরীতে বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে সম্পাদন করেছে। তবে আমেরিকা এই চুক্তিকে ইউরেশিয়া অঞ্চলে তার আধিপত্যের জন্য হুমকি হিসেবে দেখছে। কেলক বলেছেন, এই জোটগুলোকে দুর্বল করার জন্য বর্ধিত নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করা যেতে পারে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করা তার আচরণকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। ইউক্রেনকে সহায়তা করবে ট্রাম্প, চায় দুর্লভ খনিজের অর্ধেক মালিকানা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের দুর্লভ খনিজের সম্পদের 50% মালিকানা দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাবটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কাছে পেশ করা হয়েছে। সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদন সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। এটি একটি নতুন চুক্তি যেখানে বলা হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনি নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েন করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সরাসরি অর্থ পরিশোধের পরিবর্তে এই মালিকানা চুক্তিটি যুদ্ধকালীন সহায়তার বিনিময়ে ইউক্রেনের প্রতিদান হিসেবে দেখছে। অর্থাৎ ট্রাম্প প্রশাসন কিয়েভের কাছ থেকে গুরুত্বপূর্ণ খনিজসহ প্রাকৃতিক সম্পদ পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের জ্বালানি আমদানি করতে উৎসাহিত করা হয়েছে। এর বিপরীতে ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্রেসেন্ট গত সপ্তাহে কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করেন। বৈঠকের পরে বেসেন্ট বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। তবে তিনি চুক্তির বিস্তারিত কিছু বলেননি। প্লেন ভরে রাশিয়া থেকে টাকা এলো সিরিয়ায়। বাশার আল আসাদের ফেলে যাওয়া ভঙ্গুর অর্থনীতির কারণে বিপাকে পড়েছে সিরিয়া। দেশটির সরকারি কর্মকর্তাদের বেতনও দিতে পারছে না অন্তর্বর্তী সরকার। এমত অবস্থায় অর্থ জোগাড়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল দামেস্ক। তবে সে সমস্যার আপাতত সমাধান মিলেছে। রাশিয়া থেকে সিরিয়া এসেছে হাজার হাজার কোটি সিরিয়ান পাউন্ড। এর আগে সোশ্যাল মিডিয়ায় রাশিয়া থেকে আসা বিপুল পরিমাণ অর্থের খবর চাউর হয়েছিল। আশা জাগা নিয়ে মনে হল রাশিয়া থেকে আসা অর্থের মূল্যায়ন খুবই কম। ঠিক কী পরিমাণ অর্থ এসেছে তা নিয়েও ভুল তথ্য ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে শুক্রবার সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানায়, তারা রাশিয়া ফেডারেশনের কাছ থেকে 3000 কোটি সিরিয়ান পাউন্ড পেয়েছে। সোশ্যালে ছড়িয়ে পড়া তথ্যের সঙ্গে রাশিয়া থেকে আসা অর্থের পরিমাণের কোনো মিল নেই বলে নিশ্চিত করেছে সিরিয়া। কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে বলা হয়, সিরিয়া ও দেশটির জনগণের অধিকারের টাকা শুক্রবার দেশে পৌঁছেছে। ক্ষমতাচ্যুত সরকার ও রাশিয়ার সঙ্গে যে চুক্তি সই হয়েছিল তার অংশ হিসেবে এই অর্থ সিরিয়ায় এসেছে। এই বিপুল পরিমাণ অর্থ গেল বছর শেষ হওয়ার আগেই সিরিয়ায় পৌঁছানোর কথা ছিল। তবে ডিসেম্বরের শুরুর দিকে বিদ্রোহীদের অভিযানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান বাশার আসাদ। সিরিয়ার সাবেক এই প্রেসিডেন্ট দেশটির টাকা রাশিয়া থেকে ছাপিয়ে আনার রীতি বানিয়ে ফেলেছিল। তারই ধারাবাহিকতায় নতুন এই মসজিদে এই অর্থ সিরিয়ায় এলো। সামনের মাসগুলোতে এই অর্থের পরিমাণ আরও বাড়বে বলেও জানাচ্ছে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক। এই বিপুল পরিমাণ অর্থ রাশিয়া থেকে প্লেনে করে দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। উত্তর পূর্ব ভারতের 55% মানুষের মত, হাসিনাকে ফেরত পাঠানো হোক। ছাত্র জনতার প্রবল আক্রোশের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত, এমনটি মনে করছেন উত্তর পূর্ব ভারতের 55% মানুষ। বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শতাধিক মামলা রয়েছে। এসব মামলায় বিচারের মুখোমুখি করতে ইতিমধ্যে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ, যদিও ভারত সরকার এ ব্যাপারে কোনো রকম সাড়া দেয়নি। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দিতে নোট, ভার্বাল ও অন্যান্য কাগজপত্র পাঠানো হয়েছে, কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিতে অনীহা দেখালো। দেশটির উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ চান তাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। মূলত ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন জরিপে উঠে এসেছে এমন তথ্য। সেখানে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কি? সেই প্রশ্নের জবাবে উত্তর পূর্বাঞ্চলের 23% মানুষ জানিয়েছে হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল। আর পুরো ভারতের 37.6% মানুষ এটির পক্ষে মত দিয়েছেন। যদিও বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক করতে হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ। অন্যদিকে পুরো ভারতের 21.1% চান হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক। এই জরিপে দেখা গেছে ভারতের 29% মানুষ চান তিনি যেন আর সেই দেশে না থাকেন। যদিও তারা হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যাওয়ার পক্ষে মত দিয়েছেন, ঠিক অন্যদিকে উত্তর পূর্ব ভারতের 16% মানুষ এটির পক্ষে মত দিয়েছেন।